নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আমাদের সঙ্গে যথারীতি রয়েছে স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো আহ, গত সপ্তাহটা একটু ঘটনাবহুল সপ্তাহ ছিল বলা যেতে পারে। উম, টাকার দাম, প্রতি ডলার ক্রমাগত নিম্নমুখী। আচ্ছা, মার্কেটও বেশিরভাগ দিনে নিম্নমুখী ছিল, দু একদিন একটু ঊর্ধ্বমুখী হয়েছে। হঠাৎ করে জ্বালানির দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রায় 1,000 টাকা বেড়েছে। তো প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছেন যদি একটি অন্ততপক্ষে সোনা কম কেনা যায় বা না কেনা যায় তাহলে আরো ভালো। জ্বালানি সাশ্রয় করতে বলছেন। আবার কোভিড কালের মতো বলছেন ওয়ার্ক ফ্রম হোম করুন, বেশিরভাগ জোর দিন ওতে। বা আপনারা যে নিজ নিজ গাড়ি বা নিজ নিজ যানবাহন ব্যবহার করে যে অফিসে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা না করে সামগ্রিকভাবে যে যাত্রী সাধারণের জন্য বিভিন্ন পরিবহন মাধ্যম রয়েছে সেগুলো ব্যবহার করুন, যেমন বাস, মেট্রো ইত্যাদি। তো এগুলো শোনার পরে অনেকেই আহ, একটু একটু দুশ্চিন্তাগ্রস্ত, একটুখানি আহ বিচলিত, একটু কনফিউজড। মানে তারা কি করবেন মানে এই অবস্থায়। সাধারণ বিনিয়োগকারীদের কথাই যদি আমি ধরে নিই, আমার আপনার মতো যারা বিনিয়োগ করে থাকে মিউচুয়াল ফান্ডস বা শেয়ার মার্কেটে অনেকেই করে থাকেন, তারা এই সময় কি করবেন? তা প্রথমে বলি যে দেখুন, জীবনের জীবনের একটা সত্য আছে। সেটা কিন্তু আমরা আমাদের অমান্য করলে চলবে না। সেটা হচ্ছে আয় জীবনের মতো অনিশ্চিত, ব্যয় মৃত্যুর মতো নিশ্চিত। এক। দ্বিতীয়, আমরা কোনো প্ল্যানিং করতে গেলে আমাদের কিন্তু কিভাবে প্ল্যানিং করতে হয়? প্ল্যান ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। তার মানে হচ্ছে, যখন প্ল্যান করছি প্রচন্ড নেতিবাচক ঘটনার ওপর প্ল্যান করছি, যে সবচেয়ে খারাপ কি হতে পারে, যাতে আমার মানে নিচে গেলে আমার সুরক্ষাটা থাকে, কিছু হুম। প্রকারের সুরক্ষা থাকে। আর তারপর আমরা আশা করব যে না, ওর চেয়ে অনেক ভালোই হবে। তো এই দুটো হচ্ছে মূল মন্ত্র, সবার ক্ষেত্রে সব দিকে এটা প্রযোজ্য। যদি সেটা আপনি বিনিয়োগের ক্ষেত্রে বলেন, তো এবার মার্কেট উঠছে, তখন আমি বিনিয়োগ করে দিলাম যে এ উঠতেই থাকবে। আবার মার্কেট যখন পড়ছে, তখন আমি বললাম আরো পড়বে, তখন বিনিয়োগ করব। এই যে ভয় জিনিসটা আছে, অনেক সময় দেখা যায় যে ভয়ের জন্য যে দ্বিধাগ্রস্ত হয়ে মানুষ কিছুই করে না, সেটাই কিন্তু ক্ষতিটা অনেক বেশি হয়। আপনি বাইরে থেকে দেখছেন, ও ফান্ড পড়ছে, মিউচুয়াল ফান্ড পড়ছে, উঠছে, শেয়ার মার্কেট পড়ছে, উঠছে, আমার কিন্তু বিনিয়োগ নেই। আপনি বাইরে থেকে দেখছেন ওটা, কিন্তু আপনি যতক্ষণ না ওই ট্রেনে চাপছেন বা ওই রোলার কোস্টারে চাপছেন, আপনার কিন্তু সেই উচ্ছ্বাসও আসবে না, আর সেই উদ্বেগও আসবে না। একদম। আচ্ছা, এবার দ্বিতীয় কথা বলি। প্রধানমন্ত্রী আমাদের যা বলেছেন, সেটা মূল কারণ হচ্ছে এই: আমাদের দেশের অর্থনীতির একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সবসময় থাকে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে হচ্ছে আমরা কত রপ্তানি করি আর আমরা কত আমদানি করি, সেটার পার্থক্য। হুম। যদি রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়, তাহলে সেটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়। যদি আমদানির চেয়ে রপ্তানি বেশি হয়, সেটা সেটা কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হয়। চায়নার যেরকম বছরে $1 ট্রিলিয়ন সারপ্লাস, সেদিক থেকে আমাদের ধরে নিন প্রায় আহ, যতদূর আমার মনে আছে, $150 বিলিয়ন এর ডেফিসিট থাকে। এবং এই ডেফিসিট, এখানে মনে রাখতে হবে, আমাদের আমদানিতে সবচেয়ে বড় অংশ হচ্ছে জ্বালানি তেল। জ্বালানি তেল মানে হ্যাঁ। ক্রুড অয়েল, যেটা রিফাইন করা হয়নি, ওটা অপরিশোধিত জ্বালানি তেল। হুম। সেটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক। তারপর অঙ্ক হচ্ছে আপনার সোনা। তারপর শোনো। অঙ্ক হচ্ছে ইলেকট্রনিক আইটেম, যেগুলো আপনার ফিনিশড ইলেকট্রনিক আইটেম, আর যেগুলো ম্যানুফ্যাকচারিং এর জন্য লাগে সেটা। তারপর হচ্ছে আপনার হিরে। এডিবল সেটা অয়েল। হিরে, হিরে বলছি। হিরে হচ্ছে আপনার আহ প্রধানত হচ্ছে ওগুলো পালিশ করে আবার রপ্তানি করা হয়।
হুম। তারপর হচ্ছে ন্যাচারাল গ্যাস, এটাও আমদানি হয়। এডিবল অয়েল মানে ভোজ্য তেল, সেটাও আমদানি হয়। ভোজ্য তেল মনে রাখবেন খালি রান্না বান্নার জন্য নয়, আমাদের যে সাবান বানায় সেটা কিন্তু ভেজিটেবল অয়েল দিয়ে বানায়, হুম। এটা মনে রাখতে হবে। তো এগুলো সব হচ্ছে আমদানি। এবার রপ্তানি কি? রপ্তানিতে আমাদের প্রধান রপ্তানি হচ্ছে সফটওয়্যার সার্ভিসেস। হুম। ম্যানুফ্যাকচারিং এ অনেক কিছু আমরা রপ্তানি করি, টেক্সটাইল করি, মেশিন টুলস করি, অনেক কিছু করি, কিন্তু ওগুলোর অঙ্ক ওরকম নয় যতখানি হওয়া উচিত। এবং আরেকটা জিনিস, আমরা রপ্তানি করি না কিন্তু আমাদের আমদানি হয়, মানে সেটা উল্টোভাবে বলতে পারেন যে এটা আমাদের লাভ হয়। সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে যারা থাকেন ভারতীয়, বা যারা ভারতীয় নাগরিক নয় কিন্তু ভারত থেকে গেছেন, তারা যে ডলার পাঠান বা পাউন্ড পাঠান, ফরেন এক্সচেঞ্জ পাঠান দেশে তাদের পরিবারের জন্য, সেটাকে রেমিটেন্স বলে। হুম। সেটা কিন্তু একটা বিরাট অঙ্ক। সেটা হুম। আপনার যদি জ্বালানি, অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি হচ্ছে বছরে $140 বিলিয়ন, হুম। তাহলে রেমিটেন্সও কিন্তু $140 বিলিয়ন। এটা মনে রাখতে হবে, এটা বিরাট অঙ্ক। হুম। এবার দেখুন গালফ থেকে কিন্তু অনেকখানি রেমিটেন্স আসে। হুম। ওখানে যুদ্ধ এইসব হয়ে কি হয়েছে, ওখান থেকে রেমিটেন্স আসতে কম আসছে এবার, একটু কমে ন্যাচুরালি গেছে। কমে গেছে। হুম। তো এবার ব্যাপার হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে কি? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে আমাদের ফরেন এক্সচেঞ্জ দরকার, বিদেশি মুদ্রা দরকার। হুম। হুম। তাই জন্য প্রধানমন্ত্রী আমাদের বলেছেন যে সোনাটা এক বছর একটু কম কিনুন বা পরে কিনুন, যাতে হুম। সোনাটাকে আমদানি অত না করতে হয়। তেল কম ব্যবহার করুন, যাতে অপরিশোধিত তেল কম আমদানি করতে হয়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের বিদেশি মুদ্রার যে ভান্ডার আছে সেটাকে সুরক্ষা করার জন্য। হুম। এই হচ্ছে মোদ্দা কথা। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এই যে উনি বললেন এটা হচ্ছে দেশের অর্থনীতির দিক থেকে বলেছেন, কিন্তু দেশে তো 140 কোটি লোক আছে, সবার কিন্তু মনোবৃত্তি আলাদা আলাদা, সবাই কিন্তু আলাদা আলাদা পরিস্থিতিতে আছেন। কেউ ভালো পরিস্থিতিতে আছেন, কেউ খারাপ পরিস্থিতিতে আছেন। কারো, কেউ দেখছেন যে আমার ভবিষ্যৎ ঠিক আছে, কেউ দেখছেন আমার ভবিষ্যৎ অনিশ্চিত। তাই জন্য প্রধানমন্ত্রী যেটা বলেছেন একটা গাইডেন্স আমাদের জন্য, কিন্তু এবার দেখতে হবে যে আপনার নিজে নিজে পরিস্থিতিটা কি, সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা করতে হবে। তাহলে ধরুন আমি বলছি, যদি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে আমি যদি এটা বলি, তাহলে তারা এই সময় এই যে রোলার কোস্টার রাইডের কথা আমরা বরাবর বলে আসছি, বা আমরা এই আজকের পর্বের আলোচনাতেও যেটা আমরা মানে বলার বা বোঝানোর চেষ্টা করছিলাম, তাদের এই সময় কি করা উচিত? আবার আমি সম্প্রতি কিছু শব্দবন্ধ শুনেছি যে নো ইনভেস্টমেন্ট ইজ অলসো আ ইনভেস্টমেন্ট, যে কখনো কখনো ইনভেস্টমেন্ট না করে বসে থাকাটাও একটা ইনভেস্টমেন্ট। আবার কখনো কখনো ডিপে কিনুন, উঁচুতে বেচুন, বলেন। মানে এখন বিনিয়োগকারীরা কি করবেন? তারা মানে যথেষ্ট দ্বিধাগ্রস্ত এবং উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ মার্কেটের কোনো ভোলাটাইল ভোলাটাইল থাকবে, সেটা আমরা আগেও বহুবার আলোচনা করেছি। কিন্তু এই ধরনের পরিস্থিতি যেখানটায় যেখানটায় বিদেশি মুদ্রার একটা বিরাট বড় সমস্যা দেখা দিচ্ছে, এবং স্পেশালি যুদ্ধের কারণে হরমুজ আটকে রয়েছে এখনো, তাহলে এই সময়টা কি করবেন? একটা ভারতীয় জাহাজকে ডুবিয়ে দেওয়া হলো হঠাৎ করে। মানে সবকিছু নিয়ে একটা একটা খুব খুব টেনশনের সিচুয়েশন রয়েছে। তো কি করবেন এখন সাধারণ বিনিয়োগকারীরা? দেখুন, এই সব পরিস্থিতি, বিশ্বে এই সব যুদ্ধ পরিস্থিতি কবে শেষ হবে কেউ জানে না। এই যুদ্ধের প্রধান কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের প্রাধান্য বজায় রাখতে পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছে। কেননা তাদের দেশের দেনা এত প্রকারে চলে এসছে, সেটা দেনা মেটানো অসম্ভব। সম্ভব তাই নয়। জন্য কিছু করার নেই। এটা ইতিহাসে দেখা যায়, কোনো সাম্রাজ্য যখন পতন হয়, তার পতনের সময় এরকমই কি বলবো, যুদ্ধ পরিস্থিতি বিশ্ব ব্রহ্মাণ্ড মানে বিশ্বে লেগে থাকে আর কি। আপনার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধর কারণ তাই ছিল, তার আগেও অনেকবার হয়েছে। তাই জন্য এটা একটা সাইকেল। এবার সমস্যা হচ্ছে এই সাইকেল জেনে তো আমাদের কোনো লাভ নেই, কি করতে হবে? এবার ধরে নিন কোনো বিনিয়োগকারী অনেক বছর ধরে বিনিয়োগ করছেন,
নিয়মিত ভাবে করছেন, তার একটা মোটামুটি ভালো পুঁজি হয়েছে। এখনো যদি উনি বিনিয়োগ করতে থাকেন তাহলে আমার মনে হয় করুন, কেননা আপনার পুঁজি অনেকখানি হয়েছে। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে নতুন বিনিয়োগকারী যারা এখনই শুরু করেছে, ধরে নিন বছর খানেক, বছর দুয়েক, বছর তিনেক এরকম জায়গায় শুরু করেছে, এরা, এদের জন্য আমি কি বলবো, দেখুন, আহ দুঃখের সাথে আমি বলছি, আপনারা একটা ভুল সময়ে বিনিয়োগ করছেন, কিছু করার নেই। ভুল ঠিক সময় বলে কিছু নেই। এটা হুম। তো, আমরা তো বিধির বিধান যেরকম আমরা আটকাতে পারি না, সেটা এখন পৃথিবীতে কি হচ্ছে সেটা আমাদের হাতে নয়। বিনিয়োগ দেখুন, একটা জিনিস হচ্ছে যেটা আপনি বললেন যে বিনিয়োগ না করাটাও একটা বিনিয়োগ। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি কোনো ডেট ইনস্ট্রুমেন্টে টাকাটা রাখছি, আমি ইকুইটিতে দিচ্ছি না। তো আপনি সেটা কিন্তু সবসময় মনে রাখবেন, ওই রিস্ক প্রোফাইল অ্যাসেট অ্যালোকেশনের উপর নির্ভরশীল। আপনি যদি কনজারভেটিভ হন, আপনার তাহলে এনিওয়ে আপনার 70 থেকে 75% ডেটে থাকবে। আপনি যদি অ্যাগ্রেসিভ হন, তাহলে এখন কিভাবে অ্যাগ্রেসিভ থাকবেন সেটা হচ্ছে, সব মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা কিন্তু বলেই যাচ্ছেন যে আপনারা যদি এসআইপি করেন, এসআইপিটা নিয়ম মতো করুন, একসাথে ঢালতে যাবেন। কেননা কেউ জানে না এই পরিস্থিতি কবে শেষ হবে। সবাই বলছে এত বাজার নেমেছে, এবার তো উঠবেই। হ্যাঁ, উঠবে। কবে উঠবে সেটা কেউ বলতে পারছে না, জানা নেই। তাই না? তো নিয়ম মেনেই কাজ করতে হবে, আর কোনো উপায় নেই। এবার এই জায়গায় আমি একটা জিনিস বলি, দেখুন, অ্যাসেট অ্যালোকেশন আমরা যখন বলি, সম্পদ বন্টন যেটাকে বলে, আপনার রিস্ক প্রোফাইল, ঝুঁকির রূপরেখা, যদি আমি রিস্ক প্রোফাইলকে বলি, ঝুঁকির ওপর যে অ্যাসেট অ্যালোকেশন হয়, ওটায় তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে গোল্ড। তিনটে কিন্তু একটা ভাগ করা আছে যে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী কত হওয়া উচিত। এটা কিন্তু আপনার মেনে চলা উচিত। আমাদের সবসময় মনে হয়, আচ্ছা এটা এখন কম করি, ওটা এখন বাড়িয়ে দিই, আবার কিছুদিন পর মনে হবে ওটা কম করি, এটা বাড়িয়ে দিই। এই যে এই উদ্বেগটা না, এই উদ্বেগটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের তখন মনে হয় এটা না করলে তো আমার অনেক লোকসান হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে বিনিয়োগটা একটা গাছের মতো, এক ফসলের মতো। আমি যদি ধান চাষ করি, আমি ধানের বীজ বয়ে, তারপর চারাটাকে তারপর বয়ে, তারপর আমি তো 1 মাস পরে উঠে নিতে পারবো না, ধানটা যতক্ষণ না হচ্ছে, তাই না? বা ধরে নিন ওই আম গাছের আমি উদাহরণ বারবার দিই, আমের সিজন বলে, আম গাছ 5-6 বছর লাগে একটা ফসল দিতে। একদম। যদি আমার তৎক্ষণাৎ ফসল চাই, তাহলে কি করতে হবে? আমাকে একটা বাজার রেডিমেড থেকে আম কিনে বাগান নিয়ে আসতে কিনতে হবে। হবে। না, হুম। আমাকে আম বাগান কিনতে হবে। কিনে ফেলতে আম হবে বাগান সেটাই। কিনতে অনেক বেশি টাকা লাগবে, নিজের হুম। আম বাগান তৈরি করাচ্ছে, তাই না? কেননা যার থেকে কিনবো সে তো ফসল পাচ্ছেন, তিনি তো দেখবেন যে আমি কাউকে বিক্রি করছি, তাহলে আমার আগের 4-5 বছরের যে আয়টা হতো সেটা আমি চলে যাচ্ছে আমার থেকে। তাই জন্য হুম। আমাকে ওরকম ন্যায্য দাম দিতে হবে, তাই না? এটা ঠিক। হচ্ছে ওই রেডিমেড ফ্ল্যাট বনাম আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট। হুম। 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 ঠিক আছে। তো এবার এই হচ্ছে ব্যাপার, আপনার ওই অ্যাসেট অ্যালোকেশনটাকে বজায় রাখতে হবে, আপনার বিনিয়োগ প্রক্রিয়া। হ্যাঁ, আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরে নিন আপনার আয়ের জায়গাটায় আপনার মনে হচ্ছে যে কিছু সংশয় আছে। কেননা এখন অনেক জায়গায় অনেকেরই চাকরির, আহ, মানে চাকরি চলে যাচ্ছে এরকম খবর আছে, অনেক জায়গাতেই, সফটওয়্যারেও আছে, বাকি সব জায়গাতেও আছে। তো আপনাকে প্রথমে দেখতে হবে আপনার এমার্জেন্সি ফান্ড কত, সেটাকে আগে প্রাধান্য দিতে হবে। আগে আগে নিজের সংসারটাকে চালান, তারপর বিনিয়োগ করবেন, যদি ওরকম পরিস্থিতি হয়, সেটাই। মনে রাখবেন। ঠিক আছে। কেননা আহ, বিনিয়োগ করাটা মানে হচ্ছে, লোকে ভাবেন, অ্যাকচুয়ালি কি হয়েছে 2020-র পর 2-3 বছর বুল রানের জন্য সবাই ভাবেন যে স্টক মার্কেটে মানে মিউচুয়াল ফান্ড বা শেয়ারে টাকা ঢোকালেই আমার লাভ হয়ে যাবে। হুম। কিন্তু ওই লাভের জন্য যে কত সময় দরকার সেটা দিতে কেউ রাজি নন, এটাই হচ্ছে সমস্যা। এই ব্যাপারে আরেকটা আমি, শেষ কথা আমি বলছি, সেটা হচ্ছে সোনার ওপর। দেখুন, সোনা সাথে ভারতীয়দের যে সম্বন্ধ, এটা আমি আত্মিকই বলছি। কেননা আমাদের কাছে সোনা হচ্ছে ভগবানের মতো। আমরা সোনার গয়না কোমরের নিচে পড়ি না, তার কারণ হচ্ছে সোনা মানে লক্ষ্মী। একদম। একদম। তো এবার
দেখুন, সোনা কিন্তু এমন একটা জিনিস যেটা কোনো সরকারের কন্ট্রোলে নেই। না মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে আছে, না ভারতের, না চীনের, না কারোর কন্ট্রোলে নেই। সোনা এমন একটা জিনিস যেটা সেন্ট্রাল ব্যাংক, যেরকম রিজার্ভ ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়না, পোল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক, এরা সব কিনে যাচ্ছে, টার্কি সেন্ট্রাল ব্যাংক কিনে যাচ্ছে। সেন্ট্রাল ব্যাংক কিন্তু কিনে যাচ্ছে। কেন কিনছে? অনেক কারণ আছে। আরেকটা জিনিস, আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলেই সবাই বুঝে যাবেন যে সোনার আসল মূল্যটা কি। 2001-এ, মানে এখন থেকে 25 বছর আগে, দক্ষিণ কলকাতায় ধরে নিন একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম সম্ভাব্য হয়তো 40 লাখ টাকা ছিল। আমি একদম মানে সবচেয়ে পিক সব জায়গায় থেকে বলছি। হাইয়েস্ট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক একদম আছে। পশ এরিয়ায় বলছেন আপনি। হ্যাঁ, 4000 টাকা লেক স্কোয়ার ফিট গার্ডেন্স, ছিল পঁচিশ কুমারীপুর বছর এই ধরনের। হ্যাঁ, পঁচিশ হ্যাঁ বছর হ্যাঁ, আগে। একদম। বালিগঞ্জেও, ঠিক আছে। বালিগঞ্জ, বালিগঞ্জ, অফকোর্স। 40 লাখ টাকা 25 বছর আগে কত সোনা ছিল জানেন? 4.5 কিলো। 40 লাখ টাকায় আপনি 4.5 কিলো সোনা কিনতে পারতেন। তার মানে আপনার 40 লাখ টাকার ফ্ল্যাটটা 4.5 কিলো সোনার মতো। সোনার সমান। এবার যে ফ্ল্যাটটা তখন 4,000 টাকা পার স্কোয়ার ফিট ছিল, এখন নতুন 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট বালিগঞ্জে কিনতে গেলে আপনাকে কমপক্ষে, আমার যতদূর ধারণা, হয়তো 6 কোটি টাকা দিতে হবে। 5 থেকে 6 কোটি টাকা হয়তো দিতে হবে, মানে একদম আমি একদম টপের কথা বলছি। মানে 50,000 টাকা পার স্কোয়ার ফিট এরকম হবে বিক্রি। এবার 5 কোটি টাকার সোনার মূল্য কত? আপনার হবে তিন ওই, তিন কিলো 3 কিলো। হ্যাঁ, ওরকম। তার মানে আমি 6 কোটি টাকা, 5 কোটি টাকার ফ্ল্যাট কিনছি 3 কিলো সোনা, আর 40 লাখ টাকার ফ্ল্যাট কিনেছিলাম 4.5 কিলো সাড়ে চার সোনা। কিলো সোনা। এবার উল্টো ভাবে দেখুন, 40 লাখ টাকায় কত সোনা আজকে আপনি কিনতে পারবেন? আপনি কিনতে পারবেন 260 গ্রাম। হ্যাঁ, 260 গ্রাম। তাই জন্য সোনা যে মূল্য প্রতিরক্ষা করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এইটুকুই আমি বলবো, সোনার মূল্য ভারতীয়রা জানেন। ভারতীয়রা খুব তৎপর। ভারতীয়রা কিন্তু জানেন যে কখন কি করতে হয়। ঠিক আছে। বিফোর তো ক্রাইস্ট থেকে জানেন, আমার মনে হয় এটা এটা বলা উচিত। শুধু জানেন বললে ভুল হবে, বিফোর ক্রাইস্ট না, থেকে না, এটা জানেন। 5,000 বছরে আমাদের সভ্যতার আত্মিক সম্পর্ক সোনার সাথে। সভ্যতার 5,000 বছর। একদম, একদমই। তাই জন্য দেখুন, সোনা দেখবেন এখনো কিন্তু লোকে কিনে যায়। তার কারণ হচ্ছে হুম। সোনার একটা আলাদা মূল্য আছে, আর কিছু মানে এর বেশি আর কিছু আমি বলতে পারছি না, মানে সোনার একটা আলাদা মূল্য আছে। কিন্তু তো ওই অ্যাসেট আহ, অ্যালোকেশন, এটা মানে নয় যে আপনি হ্যাঁ, পুরো সোনা কিনে নিন। সবকিছু সোনাতে রেখে দিলেন। হ্যাঁ, বা সবকিছু ইকুইটি বা সবকিছু ডেট। না, আপনার যদি একদম, মনে হয় একদম। এখন আমি রিস্ক কম নেব, কনজারভেটিভ পোর্টফোলিও হুম, করুন। 70% হুম, ডেট হুম, করুন, হুম, বাকিটা সোনা হুম, ইকুইটিতে রাখুন। হুম, হুম, রেটে একটা হুম, সমস্যা আছে। রেটের প্রবলেমটা কি হচ্ছে? এই কিছুদিন আগেই আরবিআই রেট কাট করেছিল, কিন্তু হুম, রেট কাট করা সত্ত্বেও বাজারে, স্টক মার্কেটে ডেট মার্কেট একটা আছে, বন্ড মার্কেট। ওখানে কিন্তু হুম। সরকারি বন্ডের যে রেট দিতে রাজি আছে যারা ক্রেতা, সেটা কিন্তু ওই রেটের চেয়ে বেশ খানিকটা বেশি। এবং এখন আপনার এই দুদিন আগেই আপনার হোলসেল প্রাইস ইন্ডেক্স, হোলসেল প্রাইস এলো 8.3% ইনফ্লেশন এপ্রিল মাসে। তার মানে গুড রেট। এবার এখনো কিন্তু তেলের দাম বাড়েনি, তেলের দাম এই সবে বেড়েছে। তার এই মানে সবে বেড়েছে, হ্যাঁ। ভবিষ্যতের মাসে কিন্তু আপনার মুদ্রাস্ফীতিটা বেশি আসতে চলেছে। এবং হুম। তখন আমি জানি না আরবিআই কি করবে। বেশি হলে তখন বাধ্য হয়ে তারা ইন্টারেস্ট রেট বাড়াবে। বাড়াবে। তখন তখন কি হয়, ডেট মার্কেটে যদি যখন ইন্টারেস্ট রেট বাড়ে, তাহলে আপনার লং ডিউরেশন বন্ডস, ওটার কিন্তু দাম কমে যায়। শর্ট হুম। ডিউরেশন মানে মানি মার্কেট লিকুইড ফান্ড, ওটায় প্রবলেম হবে না। তাই জন্য আমাদের পোর্টফোলিওতে সবসময় ডেট কম্পোনেন্ট আমরা মানি মার্কেটেই রাখি। মানে বাজারের ইন্টারেস্ট রেট ওপর নিচ হলে এটার এফেক্ট অত হয় না। এত হয় না। ঠিক, ঠিক। তো আমরা এটা আগেও আলোচনা করেছি স্যার, আপনার তো ডেফিনেটলি মনে থাকবে। কারণ আপনি এই কথাটা তুলেছিলেন যে ইজ লাইক এ কুশন।
মানে আপনি যদি পড়েন, একটা গদির মধ্যে পড়া আর একদম শক্ত মাটিতে বা সানের উপরে পড়া, দুটোর মধ্যে যে তফাৎটা তৈরি করে দেয় গোল্ড। ইটস লাইক আ ম্যাট্রেস। একটা একটা ম্যাট্রেসের মধ্যে আপনি পড়ছেন, খুব জোরে পড়ছেন, কিন্তু আপনি একটা ম্যাট্রেসের মধ্যে পড়লেন আর একদম ছানে পড়লেন, যা তফাৎ গোল্ডের ক্ষেত্র ঠিক তাই। কিন্তু তার মানে এটা নয় যে যেটা একটু আগেই স্যার বললেন, যে আপনি সবকিছু সোনাতে দিয়ে দেবেন বা সবকিছু ডেটে রাখবেন বা সবকিছু ইকুইটিতে। দুটোর কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। আমি একটু মানে প্রসঙ্গের অবতারণা করার জন্য একটু প্রাচীন ফিরে যাচ্ছি, মহাভারতে ফিরে যাচ্ছি। তা কর্ণ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা মাধব, আমি ধনুর্বিদ্যায় অর্জুনের থেকে কোনো অংশে কম নই, ভীষ্ম দ্রোণাচার্য আমার গুরু ভাই, আমি পরশুরামের শিষ্য, আমার কাছে বিজয় ধনুক আছে। আচ্ছা, আমি সবসময় ধর্মের পথে চলার চেষ্টা করেছি, যে যা চেয়েছে দান করেছি, মানে আমি জানি আমার নিশ্চিত মৃত্যু হবে, তা সত্ত্বেও আমি কবচকুণ্ডল আমার থেকে কেটে দেবরাজ ইন্দ্রকে দিয়ে দিয়েছি। কিন্তু মানে তবু আমি কেন এত অবহেলিত বলতে পারো? মানে এটার কারণটা কি? তুমি অতিরিক্তটা কি সেটা জানো না। অতির একটা মাত্রা আছে, মাত্রা মানে অতিক্রম করার কোনো করলে সেটা কোনো ফল মেলে না। তুমি দানবীর, তুমি অতিরিক্ত দানবীর। তুমি ধার্মিক, তুমি অতিরিক্ত। তুমি যে অঙ্গরাজ্য যখন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সব থেকে প্রজা পালন থেকে শুরু করে রাজ্য বিস্তার এবং তার সবকিছু ট্যাক্সেসের যে সিস্টেম, সেগুলোকে একদম রিফর্ম করে দারুণ ভাবে রাজ্য চালিয়েছো। একই সঙ্গে দুর্যোধনের সমস্ত অধর্মে তার তার সঙ্গ দিয়েছো। সেটা আহ, ঠিক আছে, তুমি তোমার বন্ধু ধর্ম পালন করতে গিয়ে এটা করেছো, কিন্তু যে কত বড় অধর্ম হয়ে যাচ্ছে সেই হিসেবটা তুমি রাখোনি। এই যে অতিরিক্তর যে হিসেব, সেটা রাখা দরকার ছিল। তাই আপনারা দয়া করে অতিরিক্তর হিসেবটা রাখবেন। অতি বর্জনীয়, এটা স্বয়ং কৃষ্ণ বলেছেন, অতিটা বর্জন করুন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, অতিরিক্ত সোনাও ভালো নয়, অতিরিক্ত ডেটও ভালো নয়, অতিরিক্ত ইকো ভালো নয়। এবং রিয়েল এস্টেট তো বটেই, আমরা এটা নিয়ে আলাদা পর্ব করেছিলাম। এটা আপনাদের মনে থাকার কথা। যদি কেউ ভুলে গিয়ে থাকেন, তাহলে দয়া করে এই এখন যে স্ক্রিনের উপরের দিকে যে লিঙ্কটা যাচ্ছে, সেখানে একবার একটুখানি ক্লিক করে দেখে নেবেন যে রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমরা কি ধরনের এপিসোড করেছি। আহ, আশা করি আমরা বোঝাতে পেরেছি এখন এই মুহূর্তে আপনাদের কি করা প্রয়োজন বা কি করবেন আপনাদের সেক্ষেত্রে ভালো হবে। তো দেখতে থাকুন। সামনের আবার আমরা একটি নতুন পর্ব নিয়ে ফিরে আসবো। আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।